আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, মা বাবা, ভাই বোনেরা, আমার ভ্রমণ কাহিনী নবম পর্ব HR স্টোরিজ পর্ব 98। আজকে 1988 সালের বন্যার পর গাইবান্ধা, বগুড়া, রংপুর, দিনাজপুর সর্বশেষ ভ্রমণের গল্পগুলো বলবো আপনাদেরকে, যে প্রায় 40 বছর আগের কাহিনী। আসুন 88 সালে বন্যার পর গল্পগুলো শুনি। পড়ালেখা শেষ পর্বে 88 বন্যা, তার মধ্যে একটা কাজের অফার পেলাম। কুমিল্লার দেবিদ্বারের MP ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি, ওনার একটা ফার্ম ছিল, ইলেকট্রিক্যাল ফার্ম। ওই ফার্মে কাজের সুযোগ হলো। কাজের সুবাদে ওই দিনাজপুর পোস্টিং, দিনাজপুর যেতে হবে, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। মনও আগ্রহ, ঢাকার বাইরে উত্তরবঙ্গের দিকে কখনো যাওয়া হয়নি, উত্তরবঙ্গ দেখার জন্য। তো আসুন শুরুতে কোম্পানির খরচে হাসনা এন্টারপ্রাইজ পরিবহনে উঠে আরিচা নগর বাড়ি হয়ে প্রথমে পাইলাম গাইবান্ধা, বগুড়া, রংপুর, এই ডিস্ট্রিক্টগুলোর উপর দিয়ে দিনাজপুর যেতে হয়। মনে খুব আবেগ আপ্লুত। নতুন নতুন ডিস্ট্রিক্টগুলো দেখতেছি, ডিস্ট্রিক্ট উপর দিয়ে গাড়িতে চলে যাচ্ছি। এক পর্যায়ে গাড়ি, রাস্তা এবং ফসলের ক্ষেত বা সমান সমান দেখা যাচ্ছিল। তখন আমার কাছে এরকম মনে হচ্ছে যে আমাদের পূর্ব অঞ্চলের দিকে যেরকম রাস্তা উঁচা, দুই সাইডে নিচু জায়গা, কিন্তু রংপুর, দিনাজপুর সাইডে দেখা গেল যে সমতল জায়গা, রাস্তা সমান, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম, ক্ষেতের ভিতরে চলে যাবে, কিন্তু গর্তে খালে বিলে পড়ার কোনো সুযোগ নাই। এভাবে দেখতে দেখতে দিনাজপুর শহরে গিয়ে পৌঁছলাম। বগুড়া, রংপুর ডিস্ট্রিক্টের উপর দিয়ে যেতে দেখলাম দুই পাশে ক্ষেতের মধ্যে তামাক পাতা, তামাকের বাগান, সারি সারি জমির মধ্যে তামাক চাষ করে রেখেছেন। জীবনে প্রথমবার তামাক চাষের পদ্ধতিগুলো দেখলাম, মনে খুব আনন্দ পেলাম। এই তামাক পাতা সারা বিশ্বে প্রচলিত। তামাক দিয়ে মানুষ নেশা জাতীয় সব জিনিস তৈরি করে। যাই সর্বশেষ দিনাজপুরে পৌঁছলাম। পৌঁছার পরে কোম্পানির ইঞ্জিনিয়ার কবির সাহেব এবং কৃষ্ণবাবু, ওনারা এসে বাস স্ট্যান্ডে রিসিভ করে নিলেন। নেওয়ার পরে দিনাজপুর রেল স্টেশনের পাশে নিউ হোটেল নামে একটা হোটেল ছিল, যে হোটেলে থাকার ব্যবস্থা করলাম। ওই দিন ওখানে থাকলাম। থাকার পরে পরের দিন নিজস্ব সাইট দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট দেখে আসলাম। দেখার পরে ওখানে আমাদের ইলেকট্রিক সাব স্টেশনের কাজ চলতেছিল। সাব স্টেশনের কাজ ফাইনাল করার জন্য শেষ করে আমরা ওখান থেকে চলে আসবো। সর্বোচ্চ 10 থেকে 15 দিন লাগবে। সময় দেওয়ার পরে কিন্তু দিনাজপুরে 3 মাসের মধ্যে থেকে আসলাম। অনেক ঘুরে দেখলাম দিনাজপুরের কয়লা খনি,
প্লাস দিনাজপুর শহর ঘুরে ফিরে দেখার সময় রামসাগর পরিদর্শনে গেলাম। রামবাবুর পুরানো ঐতিহ্য রামসাগর। দিনাজপুর টাউন থেকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড গেলাম। বাস স্ট্যান্ড থেকে সারাদিনের জন্য রিক্সা ভাড়া করে রিক্সাতে রামসাগর দেখার জন্য গেলাম। সেই রামবাবুর আমলে রামসাগরটা তখন থেকে করা। রামসাগরের অনেক ইতিহাস আপনারা রামসাগর দেখলে বুঝতে পারবেন। এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে। পর্যটন কেন্দ্র হয়েছে, ওখানে দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী দিনাজপুর থেকে রামসাগর ভবন। দিনাজপুর বেশ কিছুদিন ছিলাম। দিনাজপুরে খাওয়া দাওয়া, লোকজনের আচার ব্যবহার খুবই ভালো লেগেছে। দিনাজপুর মানুষ খুবই ভদ্র। তৎকালীন সময় 1988 সালে বন্যার পরপর প্রায় 7 থেকে 8 ফুট পানি ছিল 88 বন্যাতে দিনাজপুর শহরে। সেই দৃশ্যগুলা মনের মধ্যে অনেক দাগ কাটে। একতলা ভবনের 7 ফিটই দেখা গেল যে অনেক নিচে ছিল। মানুষ কিভাবে কষ্ট করে বসবাস করেছে বন্যার সময়, 88 বন্যার সময় অনেকে জানে না। বর্তমানে ইয়ং জেনারেশন যারা আছে তারা 88 বন্যার কথা স্মরণে নয় তাদের। আল্লাহ পাক আমাদেরকে দেখাইছেন। তখনকার উপস্থিতি চিত্রগুলো দেখে আসলাম বন্যার পরে। যাক, রামসাগর ভ্রমণে গেলাম। রামসাগর দেখলাম কথিত আছে তৎকালীন সময় রাম রাজার এলাকা ছিল। পানির খুব হাহাকার ছিল তখনকার। বর্তমানে রামসাগর দিনাজপুরের জন্য বিশাল এক পর্যটন কেন্দ্র। রামসাগর একটা দিঘি, চতুর্পানি দিয়ে রিক্সা নিয়ে ঘুরলাম। প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগেছে রিক্সা দিয়ে রামসাগরের চতুর্দিকে ঘোরাতে। ওখানে সাইনবোর্ড দেখে যা কিছু বুঝতে পারলাম, জানতে পারলাম রাম রাজার আমলে পানির হাহাকারের কারণে রাম রাজাকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখতেছেন তোমার এলাকার সমস্ত পুরুষ লোক দিয়ে একটা দিঘি কাটো। দিঘি কাটার জন্য রাম রাজা অর্ডার করলাম সমস্ত পুরুষ লোক এখানে একটা দিঘি কাটতে হবে। সেই দিঘির নাম হচ্ছে রামসাগর, রাম দিঘি। দিঘি কাটার পরে তখনও মানুষ পানির জন্য হাহাকার করতেছে, পানি পাচ্ছে না, দিঘিতে কোনো পানি নেই। তখন রাজাকে স্বপ্ন দেখানো শুরু করছে রাজার একমাত্র পুত্র। তাকে সাগরের তলায় মিডলে যায় দাঁড়াইতে হবে, তাহলে পানি আসবে। তো এলাকার মানুষ কষ্ট থেকে বাঁচানোর জন্য রাজা বাধ্য হয়ে স্বপ্নে দেখা কাজ বাস্তবায়ন করার জন্য আমার ছেলেকে ও সাগরের মিডিলে পাঠাইলেন। যে ছেলেটা সাগরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন, তার স্বপ্নের বাস্তবতা শুরু হলো। সাগরে পানি উঠা শুরু হলো। তো এক পর্যায়ে ছেলেরা সাগর নিজে আজও পর্যন্ত সাগরের পানির তলা, রামসাগরের পানির তলা আছে। তার আর কোনো হদিস পাওয়া যায়নি। ছেলেকে অলৌকিকভাবে গায়েব করার পরে এই রামসাগরের পানি আসলো। এটা সাইনবোর্ডের পর্যটন কেন্দ্রের ইতিহাস করে যা বুঝতে পারলাম। যাক, এক উচিলায় দিনাজপুর যাওয়া হলো। দিনাজপুরের নিদর্শনের স্থানগুলো দেখলাম, ঘুরে ফিরে দেখলাম। সমতল এলাকা। যারা মনে আগ্রহ থাকে বিভিন্ন ডিস্ট্রিক্টগুলো ঘুরে দেখবেন, পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন, ভ্রমণ করবেন। পবিত্র কোরআন পাকের নির্দেশ, আল্লাহর নির্দেশ মোতাবেক ঘোরাঘুরি দেখলে জ্ঞান বাড়বে, অনেক কিছু বুঝতে পারবেন। এবং যতদিন বেঁচে থাকেন, দুনিয়ায় থাকেন, এইগুলো ব্রেনের মধ্যে ধারণ করে দিন দুনিয়া চলার
শক্তি পাবেন, মনের শক্তি পাবেন, মনোবল বাড়বে। সবাইকে এই জন্য আমি জানাচ্ছি, আপনারা ভ্রমণ করে দেখবেন, সুযোগ পেলে ভ্রমণ করবেন দেশ দুনিয়াতে। এটাও একটা ইবাদত। চেষ্টা করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ।